আজকে আমি তোমাদের রাইডার্স টু দ্য সি নামক যে নাটকটা আছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে, সেই নাটকটি তোমাদেরকে আজকে পড়াবো। রাইডার্স টু দ্য সি নাটকের মূল টেক্সটে যাওয়ার আগে যেটুকু তথ্য আমাদের না জানলেই নয়, অর্থাৎ যেটুকু তথ্য আমাদের জানতেই হবে এই নাটক সম্পর্কে এবং কবি বা সাহিত্যিক বা আমরা নাট্যকার সম্পর্কে, সেই তথ্যগুলো আমরা জেনে নেবো। অহেতুক তথ্যের ভারাক্রান্তে না গিয়ে যতটুকু অংশ জানা দরকার আমরা ঠিক ততটুকু অংশ জেনে নেবো। তো তোমাদের এই নাটকটি ভালো করে পড়তে হবে, কারণ থার্ড সেমিস্টারেও এই নাটকটা আছে এবং ফোর্থ সেমিস্টারেও কিন্তু রাইডার্স টু দ্য সি এই নাটকটা আছে। থার্ড সেমিস্টারের জন্য তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসবে না, সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বর বা 6 নম্বরের যে বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন তোমাদের আসবে। তো থার্ড সেমিস্টারের জন্য নাটক থেকে আসবে এমসিকিউ, এবং ফোর্থ সেমিস্টারের জন্য ওই একই নাটক, সেই একই নাটক থেকে আসবে বড় টাইপ কোশ্চেন বা বড় প্রশ্ন। কাজে এই নাটকটা একবার পড়লে কিন্তু এই ক্লাস 12 এর থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টারই ভালো করে মনে রাখার প্রয়োজন আছে। নাটকটার শিরোনাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। সি মানে সমুদ্র, আর রাইডার মানে কি আরোহী, যারা চাপে বা যারা চড়ে তাদেরকে বলছি আমরা রাইডার। যেমন হর্স রাইডার, ঘোড়ায় চড়ে যারা তাদেরকে বলি আমরা হর্স রাইডার, অশ্বারোহী। বাইক রাইডার, যারা বাইকে চড়ে বা বাইকে চাপে যারা তাদেরকে বলি আমরা বাইক রাইডার। তাহলে এখানে রাইডার্স টু দ্য সি, সমুদ্রের আরোহী, অর্থাৎ যে মানুষগুলি সমুদ্রে যায় নৌকায় চেপে, জাহাজে চেপে বা ভেসেলে চেপে, স্টিমারে চেপে বা লঞ্চে চেপে, সমুদ্রের আরোহী। তার লেখা জে এম সিঞ্জ। পুরো নাম কি? জন মিলিংটন সিঞ্জ। কি বললাম? জে ফর জন, জে ও এইচ এন জন, এম ফর মিলিংটন, এম আই এল এল আই এন জি, মিলিং টি ও এন টন, সিঞ্জ এস ওয়াই এন জি সিঞ্জ। ভদ্রলোকের বাড়ি কোথায়? জন মিলিংটন সিঞ্জের বাড়ি হচ্ছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে বাড়ি। জন্মেছিলেন 1871 খ্রিস্টাব্দে। 1871 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিনের নিকটবর্তী একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। মারা যান কখন? 1909 খ্রিস্টাব্দে। মাসের হিসাবগুলো এবং বছরের হিসাবগুলো করলে দেখতে পাওয়া যাবে তিনি বেশি দিন বাঁচেননি। জে এম সিঞ্জ বা জন মিলিংটন সিঞ্জ মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 37। 37 বছর বয়সে, খুব কম পরমায়ু তিনি পেয়েছিলেন, মাত্র 37 বছর বয়সে তিনি মারা যান। তাহলে তিনি জন্মগত সূত্রে কে ছিলেন? তাহলে জেমস সিঞ্জ ওয়াজ অ্যান আইরিশ বাই বার্থ। জন্মগত সূত্রে তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের অধিবাসী বা আইরিশ। 37 বছর বয়সে মারা যান। তিনি একটি রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, যেটা হডসনস ডিজিজ, এই ক্যান্সার টাইপের একটি রোগ। দীর্ঘদিন ধরে তিনি একটি রোগে ভুগছিলেন যার নাম হচ্ছে হডসনস ডিজিজ। সেই রোগে ভুগে তিনি মারা যান। এখানে আমি একটি লোকের নাম লিখে রেখেছি, ডাব্লিউ.বি. ইয়েটস। ইনি একজন মডার্ন পোয়েট। ডাব্লিউ.বি. ইয়েটস এর লেখা একটি কবিতা আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়েছি। কবিতাটার নাম ছিল গিয়ে কি? দ্য সেকেন্ড কামিং। সেই দ্য সেকেন্ড কামিং এর যিনি লেখক, মডার্ন পোয়েট ডাব্লিউ.বি. ইয়েটস, সেই ডাব্লিউ.বি. ইয়েটস এর দ্বারা জেমস সিঞ্জ বা জন মিলিংটন সিঞ্জ কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। কবি ডাব্লিউ.বি. ইয়েটস এর দ্বারা জেমস সিঞ্জ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। রাইডার্স টু দ্য সি এই নাটকের লেখক জেমস সিঞ্জ, ইনি ছিলেন প্রধানত কি? একজন নাট্যকার এবং একজন কবি। জেমস সিঞ্জ ওয়াজ মেনলি এ ড্রামাটিস্ট, বা প্লেরাইট অ্যান্ড এ পোয়েট। এই গেল মোটামুটি জেমস সিঞ্জ সম্বন্ধে খুব সংক্ষেপে কিছু ডাটা বা কিছু তথ্য। তার অনেক নাটক লেখা আছে, যেমন একটা নাটক আছে দ্য শ্যাডো অফ দ্য গ্লিন, রাইডার্স টু দ্য সি, ইত্যাদি ইত্যাদি। এই রাইডার্স টু দ্য সি নাটক এবং লেখক সম্পর্কে কয়েকটি তথ্য আমরা এরপরে জেনে নেব। এদিকে লক্ষ্য কর, এখানে আমি লিখেছি ওয়ান অ্যাক্ট প্লে, মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক। রাইডার্স টু দ্য সি যে নাটকটা আছে সেই নাটকটা হচ্ছে গিয়ে কি? এক অঙ্ক বিশিষ্ট নাটক। আমরা যদি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের মতো বিখ্যাত বিখ্যাত বিশ্ব বন্দিত যারা নাট্যকার, তাদের নাটকগুলি দেবো সব 5 অঙ্কের নাটক। আমাদের যে সংস্কৃত সাহিত্যের যে নাটকগুলো আছে বা আমাদের যে বাংলা সাহিত্যের যে নাটকগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ 5 অঙ্কের নাটক, তবে কিছু কিছু 1 অঙ্কের নাটকে কিন্তু লেখা হয়। তাহলে এই নাটকটা কিসের উদাহরণ? ওয়ান অ্যাক্ট প্লে বা এক অঙ্ক বিশিষ্ট নাটক।
এক অঙ্ক বিশিষ্ট নাটক কেমন হয় না, এক অঙ্ক বিশিষ্ট নাটকের চরিত্র থাকে খুব কম, এক অঙ্ক বিশিষ্ট নাটকের মূল ফোকাস থাকে এক জায়গায়, প্লট হচ্ছে একটা, বেশি সাব প্লট বা উপকাহিনী এখানে থাকে না, এবং পরিসর বা জায়গা কিন্তু খুব কম। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা এক অঙ্ক বিশিষ্ট নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে বলতে পারি। এই বৈশিষ্ট্যগুলো সবই কিন্তু রাইডার্স টু দ্য সি নাটকের মধ্যে আছে, তাই এটাকে বলছি আমরা ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান অ্যাক্ট প্লে। তারপর আমি দেখেছি ট্র্যাজেডি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্র্যাজেডি, এটা হচ্ছে ট্র্যাজেডির উদাহরণ। আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যখন ম্যাকবেথ এবং ওথেলো পড়েছিলাম তখন ট্র্যাজেডির সংজ্ঞা বলেছিলাম। মোটা কথায় সাদামাটা ভাবে যেটুকু মনে রাখা দরকার, যে নাটকগুলোর মধ্যে মৃত্যু আছে, বিয়োগ, ব্যথা, বেদনা, খুন, রক্তপাত, এবং শেষটা হয় কি বিষাদ, করুণ, বিয়োগজনিত, বিচ্ছেদজনিত, সেই বিয়োগটা মৃত্যুজনিত বিয়োগ হতে পারে, সেই বিয়োগটা একে অপরকে ছেড়ে যাচ্ছে এই বিয়োগ হতে পারে। এইগুলো থাকলে তাকে কি বলি আমরা, সেই নাটকগুলোকে ট্র্যাজেডি বলি। এই নাটকটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা পরে দেখবো, যখন পড়বো তখন এই নাটকটার মধ্যে অনেক মৃত্যু আছে, অনেক ব্যথা আছে, অনেক বিয়োগ আছে, তাই এই নাটকটাকে আমরা কি বলতে পারি, ট্র্যাজেডি। এই নাটকটা আর একটা উদাহরণ আছে, সেটা কি না পোয়েটিক ড্রামা। পোয়েটিক ড্রামা জিনিসটা কি বেশি ডিটেলসে জানার দরকার নেই, তোরা শুধু এটুকু মনে রাখবি, এই পোয়েটিক ড্রামা থেকে তোদের এখন থার্ড সেমিস্টারের প্রশ্ন আসবে না। এই নাটকটা কিসের উদাহরণ, এটা হচ্ছে পোয়েটিক ড্রামার উদাহরণ। যারা নাচ শিখিস তারা দেখবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু নাটক আছে যেগুলো বলে কাব্যনাট্য আর নাট্যকাব্য। এই কাব্যনাট্য নাট্যকাব্য কি, এদের মধ্যে অনেক বিষয় আছে, সেগুলো অনেক ডিটেলসের ব্যাপার। হ্যাঁ, তো এখানে এটুকু মনে রাখবি, এটা হচ্ছে পোয়েটিক ড্রামার একটি উদাহরণ। রাইডার্স টু দ্য সি নাটকটি প্রকাশ, পি ফর পাবলিশ, প্রকাশ হয় কখন, নাটকটি প্রকাশ হয় 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে নাটকটি পাবলিশড হয় কোথায়, সামহানি ম্যাগাজিন। লক্ষ্য কর, দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি or the play Riders to the Sea was published in 1903 at সামহানি ম্যাগাজিন। এই সামহানি ম্যাগাজিনে 1903 খ্রিস্টাব্দে নাটকটি পাবলিশড হয়। 1904 খ্রিস্টাব্দে নাটকটি পারফর্ম মানে কি, অনুষ্ঠিত হয়েছিল। রাইডার্স টু দ্য সি নাটকটা 1904 খ্রিস্টাব্দে পারফর্ম হয় বা মঞ্চে অভিনীত হয়। অভিনয়টা হয়েছিল কোথায়, ডাবলিনের একটি থিয়েটার হাউস যার নাম হচ্ছে অ্যাবে থিয়েটার। তাহলে 1904 খ্রিস্টাব্দে ডাবলিনের অ্যাবে থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চস্থ হয় বা অনুষ্ঠিত হয়। তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে, মঞ্চস্থ করে কারা, আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। নাটকটি মঞ্চস্থ হয় ডাবলিনের অ্যাবে থিয়েটারে 1904 খ্রিস্টাব্দে। কাদের দ্বারা হয়, আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি, অর্থাৎ আয়ারল্যান্ডের জাতীয় থিয়েটার সোসাইটির দ্বারা এটি অনুষ্ঠিত হয় বা মঞ্চস্থ হয়। এখানে যে দ্বীপের কাহিনী বলা আছে, নাটকটা যে জায়গায় অভিনীত হয়েছে বা নাটকটা যে জায়গাকার কাহিনী বলছে, যে জায়গার কাহিনীটাকে তুলে ধরছে, সেই দ্বীপটা নাম কি, এরান আইল্যান্ড। স্পেলিংটা খেয়াল কর, ARAN, এরান আইল্যান্ড। এরান আইল্যান্ডের অধিবাসীদের দুঃখ দুর্দশা, তাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবন এবং দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে। এই এরান আইল্যান্ডের মানুষজন যে ভাষায় কথা বলতো, সেই ভাষাটা কি, ল্যাঙ্গুয়েজটা কি, গেলিক ল্যাঙ্গুয়েজ, GAELIC, গেলিক ল্যাঙ্গুয়েজ। তাহলে নাটকটা যেখানে প্লটটা বা নাটকটা যেখানে যে জায়গাকার ঘটনা নিয়ে লেখা, জায়গাটার নাম হচ্ছে এরান আইল্যান্ড। এরান আইল্যান্ডের যারা অধিবাসী তারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষাটার নাম হচ্ছে গিয়ে কি, গেলিক ল্যাঙ্গুয়েজ। তাহলে এরান আইল্যান্ড এটা একটা দ্বীপ, ওই দ্বীপের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। দ্বীপ বলতে আমরা কি বুঝি, জল দ্বারা বেষ্টিত ভূভাগ। বিশেষ করে দ্বীপ বললেই আমাদের সমুদ্রের মাঝে জেগে ওঠা কোনো বা সমুদ্রের মাঝে থাকা কোনো স্থলভাগকে আমরা বুঝি। তাহলে এখানে এরান আইল্যান্ড, এই দ্বীপটা যদি হয় তাহলে তার চারপাশে যে সমুদ্রটা ছিল, সমুদ্রটার নাম কি, আটলান্টিক ওশেন। আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগর হলো। এরপরে এখানে আমি একটি বড় জিনিস দেখিয়েছি, দেখ এদিকে দুটো গোল সার্কেল করা আছে, ম্যান ভার্সেস ফেট। রাইডার্স টু দ্য সি যে নাটকটা আছে, এই নাটকের মূল যে বিষয়বস্তু, যেটা মূল জিনিস, সেটা হচ্ছে গিয়ে কি, এটি দ্বন্দ্ব, কনফ্লিক্ট।
কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। নাটক বা উপন্যাসের এই দ্বন্দ্বই হচ্ছে মূল প্রাণ। দ্বন্দ্ব যদি না থাকে নাটক বা উপন্যাসটা কিন্তু সেটা শূন্য। সে এই নাটকের দ্বন্দ্বটা কি, কনফ্লিক্টটা কি? কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার। প্রকৃতির সঙ্গে কার দ্বন্দ্ব? মানুষের দ্বন্দ্ব। কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড সি। এখানে মানুষের সঙ্গে কার দ্বন্দ্ব? সমুদ্রের দ্বন্দ্ব। এখানে প্রকৃতির প্রতিনিধিত্ব হিসেবে কাজ করছে কে কে? সমুদ্রটা, আটলান্টিক ওশান। ওই যে বলছে কি ম্যান ভার্সেস ফেট। আরেকটা দ্বন্দ্ব হতে পারে মানুষ এবং ভাগ্য। প্রকৃতি এখানে ভাগ্যের রোলটাকে প্লে করছে। তাহলে এই পুরো নাটকটি জুড়ে মূল থিম হচ্ছে একটাই, মানুষের সঙ্গে প্রকৃতির দ্বন্দ্ব। প্রকৃতির প্রতিনিধিত্ব করছে সমুদ্র, মানুষের সঙ্গে সমুদ্রের দ্বন্দ্ব। আর এই প্রকৃতি বল বা সমুদ্র বল এগুলি যেন কি? সবই ভাগ্য। মানুষের সঙ্গে ভাগ্যের দ্বন্দ্ব। ম্যান ভার্সেস ফেট, ম্যান ভার্সেস নেচার, ম্যান ভার্সেস সি। বোঝা গেল? আমি আরেকবার অল্প সময়ের মধ্যে রিকভারি করানোর চেষ্টা করছি। রাইট অ্যাস্ট্রোলজার সি, লেখককে জে এম সিঞ্জ, পুরো নাম জন মিলিংটন সিঞ্জ। জন্মেছিলেন 1871 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিনের নিকটবর্তী কোন একটি গ্রামে। মৃত্যু 1909 খ্রিস্টাব্দে। মরণকালে তার বয়স হয়েছিল মাত্র 37 বছর। বিখ্যাত আরেকজন কবি ডব্লিউ.বি. ইয়েটস, তারও বাড়ি কিন্তু আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাছেই। সেই আয়ারল্যান্ডের আরেকজন কবি ডব্লিউ.বি. ইয়েটস, মডার্ন কবি, তার দ্বারা কিন্তু জেমস সিঞ্জ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। রাইডার স্টোরি সি যে নাটকটা আছে, এই নাটকটা হচ্ছে কি এক অঙ্ক বিশিষ্ট নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে। যেহেতু এই নাটকের মধ্যে অনেকগুলি মৃত্যু আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, বিয়োগ আছে, তাই এটাকে কি বলতে পারি আমরা? ট্র্যাজেডি। এই নাটকটা বেশি কিছু না জানলেও হবে, শুধু এটুকু মনে রাখবি নাম্বার পাওয়ার জন্য, এটা হচ্ছে একটা পোয়েটিক ড্রামা। নাটকটি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সামহানি ম্যাগাজিনে। 1904 খ্রিস্টাব্দে নাটকটি মঞ্চস্থ হয় বা অনুষ্ঠিত হয় কোথায়? ডাবলিনের অ্যাবে থিয়েটারে। কারা মঞ্চস্থ করেন বা কাদের দ্বারা মঞ্চস্থ হয়? আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি দ্বারা এটা মঞ্চস্থ হয়। নাটকটা যে দ্বীপের কাহিনীকে তুলে ধরছে সেই দ্বীপটার নাম কি? এরান আইল্যান্ড। এরান আইল্যান্ডের মানুষেরা কোন ভাষায় কথা বলতো? যে ভাষায় কথা বলতো সেটার নাম হচ্ছে কি? গেলিক ল্যাঙ্গুয়েজ বা গেলিক ডায়ালেক্ট। GAELIC, গেলিক ল্যাঙ্গুয়েজ। এখানে এই যে দ্বীপ, এই দ্বীপটার চারিদিকে যে মহাসাগর বা সমুদ্র বেষ্টিত আছে সেটার নাম কি? আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর। এবং এই পুরো নাটকটা জুড়ে যে দ্বন্দ্ব কাজ করছে, যে কনফ্লিক্ট কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে কি? ম্যান ভার্সেস ফেট। মানুষের সঙ্গে ভাগ্যের দ্বন্দ্ব, মানুষের সঙ্গে প্রকৃতির দ্বন্দ্ব, মানুষের সঙ্গে সমুদ্রের দ্বন্দ্ব। ঘুরিয়ে বলতে পারি ম্যান ভার্সেস ফেট, ম্যান ভার্সেস নেচার, ম্যান ভার্সেস সি। ক্লিয়ার? এই ডাটাগুলো আমাদেরকে নাটকটা পড়তে যাওয়ার আগে জানতেই হবে।